বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাওয়ার দাওয়াত পেলাম। বরযাত্রী 100 জন। দাওয়াত অবশ্য বাবাকে করা হয়েছে। আমার বন্ধুর বড় ভাইয়ের বিয়ে, বন্ধুরা বিয়েতে গিয়ে আনন্দ করবে সেটা ভেবেই বাবা আমাকে যাওয়ার জন্য বললেন। বন্ধুর বড় ভাইয়ের প্রেমের বিয়ে। দীর্ঘদিন প্রেম করলেও বাড়িতে তিনি সাহস করে বলতে পারেননি। যখন একের পর এক পাত্রী দেখাচ্ছিল উনাকে, তিনি যে কোনো অজুহাতে মেয়ে পছন্দ হয় না বলে যাচ্ছিলেন। এক পর্যায়ে ওনার বড় বোন জোর করে জানতে চাইলেন, এত সুন্দর সুন্দর মেয়ে দেখালাম, একজনকেও তোর পছন্দ হলো না? সত্যি করে বলতো, তোর কি কাউকে পছন্দ আছে? তিনি আর না করতে পারেননি, স্বীকার করলেন বড় বোনের সাথে। বড় বোন নাকি উনার কান মুলে দিয়ে বলেছিল, এই কথাটা এতদিন বললে কি আমরা এতগুলো পাত্রী দেখি? আষাঢ় মাসে বিয়ে, ঘন ঘন টাপুর টুপুর, পাশের এলাকায় বিয়ে। আমাদের নরসিংদীতে বরযাত্রী যাওয়ার সময় চিড়া, দুধ, মিষ্টি দিয়ে এক ধরনের খাবার তৈরি হয়। আঞ্চলিক ভাষায় দুধ মাঙ্গলি বলা হয়। বরযাত্রী বের হওয়ার আগে মিষ্টি মুখ করে। তখন বরযাত্রীর সবাই বরকে উপহার প্রদান করে। কেউ টাকা পয়সা, কেউ অন্যান্য উপহার সামগ্রী দেয়। আমি ঠিক করে রেখেছি একটি সাদা ফতুয়া কিনব, সেটা পরে বরযাত্রী যাব। আমার খুব পছন্দের একটা সাদা ফতুয়া আছে, বুকের কাছে সুন্দর কারুকাজ করা। 220 টাকা দিয়ে কিনেছিলাম। কিছুদিন আগে বৃষ্টিতে ভেজার কারণে ফতুয়াটি কালো তিলা পড়েছে। এতটুকুতে সীমাবদ্ধ নেই, সদ্য শিকারের টানা শিখেছি আর এক বন্ধু। ভাব নিয়ে হাতের আঙুলের চিপায় সিগারেট রেখে টানার তুঘর অভিনয় করে। আঙুলের টোকায় সিগারেটের ছাই ফেলতে গিয়ে আগুন ফেলেছিল আমার গায়ে। ফলাফল, ফতুয়াটির পেটের দিকে একটু পুড়ে গেছে। আমার পছন্দের সাদা ফতুয়াটিতে এহেন কর্মকাণ্ডে কষ্ট পেলেও মায়া ছাড়তে পারিনি। কেচি দিয়ে পোড়া জায়গাটুকু কেটে ফেলেছি। খুব বেশি জায়গা ছিদ্র হয়নি, ছোট্ট একটা ছিদ্র তৈরি হয়েছে। একদিকে ছিদ আর বুকের ডান পাশে কালো তিলা পড়া ফতুয়া পরে বিয়ের বরযাত্রী যাওয়া ঠিক হবে না। আমার একটি নতুন ফতুয়া চাই, অবশ্যই সাদা ফতুয়া, কারুকাজ করা। আমার কাছে 250 টাকা আছে। এই মাসে টিউশনির টাকা। 2 জন প্রথম শ্রেণীর ছাত্র পড়াই, 50 টাকা করে 100 টাকা। আর একজন তৃতীয় শ্রেণীর ছাত্রের বেতন দেয় 150 টাকা। আমি ঠিক করেছি এই 250 টাকা দিয়ে একটা ফতুয়া কিনব। দরকার হয় রিক্সা না নিয়ে হেঁটে বাজারে যাব। ফতুয়া কেনার পর কিছু টাকা বেঁচে গেলে রিক্সা নিয়ে বাড়ি ফিরব। বাড়িতে টাকা চাওয়া যাবে না, বাবা বেতন পায়নি এখনো। টানা 3 দিন ভাত খেতে বসে তরকারিতে শুধু ডাল পেয়ে বাবার শূন্য পকেট চোখে ভাসে। কিছু চাওয়ার মতো সাহস হয়ে ওঠে না। বিয়ের আগের দিন সকালবেলা আমি বাজারে যাওয়ার জন্য বের হচ্ছি। মনে কিছুটা আনন্দ। আমার একটি নতুন ফতুয়া কেনা হবে, সাদা ফতুয়া। নতুন কাপড় তখন আমাদের জন্য অবশ্যই আনন্দের ছিল। বাবা আমাকে বের হতে দেখে ডাক দিলেন। হাতে 300 টাকা দিয়ে বললেন, বিয়ে বাড়ির দুধ মাঙ্গলিতে দিস। এর বেশি টাকা এখন আমার কাছে নেই। টাকা হাতে নিয়ে আমি যেন নির্বাক। পা থেমে গেল। বরযাত্রীর দুধ মঙ্গলিতে 500 টাকার নিচে তো দেওয়াই যায় না। আমি দিতে গেলে অনেকেই তাকিয়ে থাকবে। তাছাড়া বন্ধুর বড় ভাইয়ের বিয়ে, সেখানে একাধিক বন্ধুরা উপস্থিত থাকবে। আমি 300 টাকা নিয়ে আমার ঘরে গেলাম।
পড়া টেবিলের পাশে চেয়ারটায় বসে পড়লাম। আমার চোখ ভরে জল এলো। এত অল্পতে কারোর চোখে জল আসার কথা নয়, কিন্তু আবেগ কার কখন উদয় হয় কেউ তা বলতে পারে না। আমি সিদ্ধান্ত নিলাম, ফতুয়া কিনবো না ভেবেও মন সায় দেয় না। একটা শার্টের বোতাম ছেঁড়া, মা বোতামটিতে শার্টে লাগিয়ে দিলেও আমি এটা পরে বাইরে বের হই না। লাগিয়ে দেওয়া বোতামটি অন্যান্য বোতামের চেয়ে অপেক্ষাকৃত বড়। আর 2টা গেঞ্জি আছে যা খুব পুরনো। মা অবশ্য কিছুদিন আগেই বলল, এখন জামা কাপড় কিনলে মেঘ বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। বৃষ্টির দিন শেষ হলেই তোর বাবাকে বলে একটা কাপড় কিনে দেব। তার মানে তিলা পরা আর ছোট্ট একটা ছিদ্র থাকা সাদা ফতুয়াটি পরেই যেতে হবে বিয়েতে। বাবা যেহেতু দাওয়াত কবুল করেছেন, না গিয়েও উপায় নেই। তাই সিদ্ধান্ত চূড়ান্ত। টিউশনির টাকা থেকে 200 যোগ করে 500 টাকা দিয়ে দেব বিয়েতে। বিয়ের দিন সকালেও বৃষ্টি ছিল টিপি টিপি। সকাল পেরিয়ে যাবার পর সূর্যি মামা গগনে হাসলেন। আমি তিলা পরা ফতুয়াটি পরে বিয়ে বাড়ির কাছে গেলাম। বন্ধুর বড় বোনের সাথে দেখা করলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, শ্রাবণ, তুমি এখনো তৈরি হওনি? এখনো কিন্তু বরযাত্রী বেরিয়ে যাবে। তাড়াতাড়ি বাড়ি থেকে তৈরি হয়ে এসো। তিনি বাড়ির ভেতরে চলে গেলেন। আমার আবার 2 চোখ জলে ভরে গেল। কেউ দেখার আগেই নিজেকে সামলে নিলাম। আমি কেমন করে বোঝাই? আমি তো বাড়ি থেকে তৈরি হয়ে এসেছি, কিন্তু তিলা পরা কাপড় দেখে আমাকে তৈরি মনে হচ্ছে না। পোশাকও অনেক কিছু বুঝতে শেখায়। আমার ইচ্ছে করছে কোনোভাবে টাকাটা দিয়ে বেরিয়ে যেতে এখান থেকে। বরযাত্রী যাওয়ার দরকার নেই। টাকা দিয়ে দাওয়াত রক্ষা করেছি, এটাই অনেক। করলামও তাই। টাকা দিয়ে আমি বেরিয়ে এলাম। দুপুর থেকে বিকাল কোনো একদিকে ঘুরে আসবো একা। সন্ধ্যার আগে বাড়িতে প্রবেশ করলে বাবা মা বুঝতে পারবে না যে আমি বরযাত্রী গিয়েছি কি না। কিন্তু ভাগ্য আমার পক্ষে ছিল না। বাড়ি থেকে বের হয়ে পথে বন্ধুর সাথে দেখা, যার বড় ভাইয়ের বিয়ে। গাড়ি আর রিক্সা সিরিয়াল দিয়ে এসেছে। পাশের এলাকায় বিয়ে, হেঁটেই যাওয়া যায়। বর যাবে গাড়িতে, আমরা সবাই যাব রিক্সায়। আমাকে দেখে বন্ধুটি হাত ধরে টেনে বলল, এখন আর কোথাও যাস না, এখনই বেরিয়ে যাব। পরে তোকে খুঁজবো কোথায়? কিছু করার ছিল না। সবার সাথে আমিও রওনা দিলাম। বিয়ের গেটে মেয়েরা দল বেঁধে পথ আটকে রাখবে। এটা বিয়ের আনন্দকে বাড়িয়ে দেয়। বরপক্ষের সাথে কথা কাটাকাটি হয় কনে পক্ষের। গত সপ্তাহে বন্ধুটি জোর দিয়ে বলেছিল, শ্রাবণী না, তুই আমার সাথে থাকবি। বিয়ের গেটে বরের ভাই হিসেবে আমার সাথে যুদ্ধ হতে পারে। তুই কথার অস্ত্র দিয়ে আমাকে বাঁচাবি। বিয়ের গেটে বরপক্ষ, ফিতা দিয়ে গেট আটকানো। ওপারে মেয়েরা শরবতের গ্লাস নিয়ে অপেক্ষা করছে। মুরব্বীরা পেছন থেকে হাঁক ছেড়ে বলছে দ্রুত গেটের কাজ শেষ করার জন্য। আমি সেখানে অনুপস্থিত। আমি দূরে দাঁড়িয়ে আছি, যেন আমি এই বরযাত্রীরই কেউ নই। ডান হাতের আঙুল ফতোয়ার ভেতরে ঢুকিয়ে ফুলো জায়গাটি চেপে ধরে রেখেছি, আর বাম হাত দিয়ে বুকের ডান পাশের তিলা পড়া অংশটি ঢেকে রাখার কি এক নিদারুণ চেষ্টা করে যাচ্ছি।
আমি যেন লজ্জা নিবারণ করছি। আমি ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করছি আমার লজ্জাকে, ফুটো আর তিলা পড়া লজ্জাস্থানকে। আমার চোখে এবার জল আসেনি। শুকনো স্থির দুটি পাথরের টুকরো যেন চোখে বসানো। আমি ধীর পায়ে নিজেকে সেখান থেকে আড়াল করলাম। বিয়েবাড়ির গেট দিয়ে আমার আর সেদিন প্রবেশ করা হয়নি। মজার বিষয় হলো, আমি যে সেখান থেকে চলে এসেছি কেউ জানেই না, কেউ খেয়ালও করেনি। এই নিয়ে পরে আর কোনো কথাও হয়নি। অন্তত জবাবদিহিটা থেকে বেঁচে গেলাম, নয়তো বানিয়ে মিথ্যে বলতে হতো, যেমনটা বলেছি বাড়িতে এসে মাকে। জানো মা, কত ধরনের খাবার রান্না করেছে। আমি তো এত কিছু খেতেই পারিনি, পেট ভরে গেছে। ঘরে গিয়ে সাদা ফতুয়াটি খুলে রাখার একটু পরেই আবার বৃষ্টি শুরু হলো। আষাঢ় মাসের বৃষ্টি। আমি জানালা দিয়ে ফতুয়াটি বৃষ্টিতে ধরে রাখলাম। আমার মন ভিজছে, ফতুয়াটিরও আজ ভিজতে হবে খুব করে। মধ্যপ্রাচ্যের আরব দেশে এই বহরাইনে শীতকালে বৃষ্টি হয়। সকালে ঘুমে থাকতে বৃষ্টি হয়েছিল। মার্কেট গিয়েছিলাম প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এখানে বাংলাদেশের মোটামুটি সব কিছু পাওয়া গেলেও এত বছরের প্রবাস জীবনে ফতুয়া চোখে পড়েনি। আজ দোকানে ফতুয়া দেখে আমি থমকে দাঁড়িয়েছি। কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছে ফতুয়াটি। আমার পছন্দের তিলা পড়া ফতুয়াটির মতো এটাও সাদা। এতগুলো বছর পেরিয়ে গেলেও আমি আর কোনো দিন ফতুয়া কিনিনি। সাদা কালো কোনো রঙের ফতুয়ায় আমার গায়ে জড়ায়নি। দোকানের এই ফতুয়াটিতে আলতো স্পর্শ করতে গিয়েও হাত সরিয়ে নিলাম। আমার আর ফতুয়া চাই না। আমার তিলা পড়া ফতুয়াটি এখনও আছে, যদিও পড়া হয় না, তবুও রেখেছি সযত্নে। আমার আর ফতুয়া চাই না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।